আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বের হয়েছি মূলত জনদুর্ভোগ আছে কিনা বাংলাদেশে এটা বুঝার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম হেলথ সেক্টরের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শিশু হাসপাতাল দেখতে। সেখানে কর্তৃপক্ষ আমাদের সাথে ছিলেন, তারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারপরে আমরা হাসপাতালের ভিতরে গিয়েছি। বর্তমানে হাম নিয়ে যে বিব্রতকর অবস্থায় দেশবাসী আছে এটা বোঝার জন্য আমরা মূলত গিয়েছিলাম। তো সেখানে আমরা গিয়ে যেটা দেখলাম, এইটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড ডেডিকেটেড শিশু হাসপাতাল সরকারিভাবে। এই জন্য সারা দেশ থেকে এখানে রুগী চলে আসে রেফার। তারা এর চাপ নিতে পারছে না। অনেক রুগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন তারা তো বলতে পারবেন না, আল্লাহ তালাই ভালো জানে। কাজেই চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের একটা ধাক্কা লেগেছে আমাদের অচি অবুঝ ফিরিস্তা শিশুদের গায়ে। আমরা সেখানে গিয়ে দেখলাম অনেক শিশুই আছেন। এর মাঝে এই হাসপাতালটা সরকারি না, এটা হচ্ছে সংবিধিবদ্ধ একটা হাসপাতাল। সরকার প্রতি বছর আগে দিত 30 কোটি, এবার দিচ্ছে 28 কোটি। সেই 28 কোটির মধ্যে এ পর্যন্ত তারা ফার্স্ট কোয়ার্টারে 7 কোটি টাকা পেয়েছেন, বাকিটা হয়তো তারা পাবে। কিন্তু এ দিয়ে হাসপাতাল চলে না। এখানে 700টা বেড আছে, বেডের মধ্যে 250 বেড হইল ফ্রি, বাকিগুলো সব রুগীদেরকে খরচ দিয়ে এখানে থাকতে হয় সব কিছু। তো সেই হিসাবে তারা চালাচ্ছে এবং তারা যেটুকু সম্ভব তাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা ঘুরে ঘুরে দেখেছি, আমরা শিশুদেরকেও পরিদর্শন করেছি, তাদের গার্জিয়ানদের সাথে কথা বলেছি। আমরা বুঝতে পেরেছি যে এখানে আরও অনেক গুরুত্ব দেওয়া দরকার সরকার। আমরা এও জানতে পেরেছি যে করোনা হাম শুরু হওয়ার পরে হামের ট্রিটমেন্টের জন্য একটা আইসিইউ সরকার করে দিয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ভালো কাজ সরকার করলে আমরা আগেই বলেছি সমর্থন শুধু করবো না, সহযোগিতা। কিন্তু প্রয়োজন অনেক। এই হাসপাতালের বেড বাড়ানো দরকার, সেই সুযোগ আছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এই হাসপাতালকে, যেহেতু একমাত্র হাসপাতাল বাংলাদেশের স্পেশালাইজ শিশু ক্ষেত্রে সরকারি, এটার বেড বাড়িয়ে অন্তত 2000 করার ব্যবস্থা করা, তাইলে মানুষ কিছুটা রিলিফ পাবে। 2 নম্বর, আমরা জানলাম যে এখানে বিভিন্ন লোকদের অনুদান আছে সরকারের বাইরে। আমরা একটা দল, আমরা জনকল্যাণে বিশ্বাসী একটা দল। জনকল্যাণে আমাদের নিয়মিত কিছু কর্মসূচি থাকে। সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা একটু শরীর হওয়ার আগ্রহ ব্যক্ত করলে কর্তৃপক্ষ সাদরে এটাকে গ্রহণ করে। আমরা একটা পরিমাণ বলেছিলাম, তারা আরও বাড়িয়ে একটি যন্ত্র সরবরাহ করার জন্য বলেছে, যেটার অভাবে এখানে শিশুরা কষ্ট পাচ্ছে সেটা ওখানে বলেছে। একটা ব্রঙ্কোস্কোপিক মেশিন তাদেরকে দেওয়ার জন্য বলেছেন। আমরা চেষ্টা করব, আপনারা দোয়া। এরপরে বের হয়ে এসে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর যারা চালক মালিক, তাদের সাথে আমরা কথা বলছি। আস্তে আস্তে নেমেছি গাড়ি থেকে, তাদের সাথে গিয়ে কথা বলছি। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের সাথে, মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয়, আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকার পর্যন্ত তেল দেওয়া হয়। এইটা বিভিন্ন পাম্প বেঁধে এই বেশ কমটা হয়। এরপরে আমরা এসেছি এখানে পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলতে। মালিকদের কেউ এখানে ছিলেন, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে যা বলছে এটা হলো, আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পেত। এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন। যত সময় থাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান এখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন প্রত্যেকে? তারা বললেন যে এই কথাটা সত্য। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা পাই। সমানও পারি না, বেশি তো প্রশ্নই। সম্মানিত ভাইয়েরা, কি বলবো, জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ, সার্বভৌম জাতীয় সংসদ, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জা। আমরা দুঃখ প্রকাশ করছি।
যারা এই তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছেন রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে, আমরা যদি পারতাম তাদের দুঃখ দূর করার মতো কিছু আমাদের হাতে থাকতো, আমরা সেটা করতাম। আমরা এখন যেটা পারবো আপনাদের হয়ে এখন কথা বলবো, যে আমরা গিয়েছি, হাওয়ায় বসে কথা বলছি না, এসিতে বসে কথা বলছি না, আমরা ওখানে গিয়েছি গরমের মধ্যে, অল্প সময় হলেও আমরা তাদের সাথে থেকেছি, কথা বলেছি, বুঝেছি। এই চিত্র এখন সংসদে আমরা নিয়ে এসেছি। আমরা এটাও বিশ্বাস করি এবং স্বীকার করি এই সংকটটা এই সরকারের তৈরি না, এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো স্রোত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি ভাই আগে কত, বলে যে আগে 1,500 টাকা রুজি করতাম, এখন কত? কয় না এখন তো 500-600। অথচ দ্রব্যের মূল্য বেড়ে গেছে দুইটা কারণে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা, সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজের রেটও বাড়াই গেছে। এই দুইটার ভার এসে সাধারণ জনগণের গাড়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো। আমরা সকল অন্যায়ের বিপক্ষে। আমরা বলতে কারা? আপনাদেরকে বাদ দিয়ে নয়, এই সবাই মিলিয়ে আমরা। আপনারা আমাদেরকে সংসদে পাঠিয়েছেন ভোট দিয়ে, আশা করেছিলেন আমরা সরকার গঠন করব। আল্লাহর ইচ্ছেটা হয় নাই, এই নিয়ে কোনো আফসোস নাই। আমরা সরকার গঠন করলাম কি করলাম না এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আমাদের কাছে বড় ব্যাপার আমরা জনগণের জন্য কথা বলতে পারলাম কিনা, কাজ করতে পারলাম। আমরা কথাও বলবো, যেখানে সম্ভব কাজও করবো ইনশাআল্লাহ। সব কাজ এখন চাইলেই আমরা পারবো না, যা আমরা পারবো তা আমরা করবো ইনশাআল্লাহ। একদিকে এই অবস্থা, অন্যদিকে আইন শৃঙ্খলার মারাত্মক অবস্থা। আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে, আর 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছিল, ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরেছেন। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাই ওই মেয়েটাকে তার মা বাবার কাছে, আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে। এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। জনগণের সামনে এই শাস্তিটা দৃশ্যমান করে, দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা বুঝিয়ে দেন। জনগণ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের করছেন, দেশবাসীও বিচার করবেন। আপনারা ভালো থাকবেন।